ইউরোপের মহাদেশের উত্তর পশ্চিম কোণে উত্তর আটলান্টিক মহাসাগরের ঠান্ডা ঢেউয়ের মাঝে শুয়ে আছে এক চিরসবুজ দ্বীপরাষ্ট্র। নাম তার আয়ারল্যান্ড। গ্রেট ব্রিটেনের ঠিক পাশেই এর অবস্থান হলেও এ দেশটি নিজের মতো করে গড়ে তুলেছে এক আলাদা পরিচয়, আলাদা ইতিহাস আর আলাদা এক অর্থনৈতিক রূপকথা। ভৌগোলিকভাবে ইউরোপের মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন হলেও বিশ্ব অর্থনীতি, প্রযুক্তি, সাহিত্য আর সংস্কৃতিতে এ ছোট্ট দেশটির প্রভাব রীতিমতো অবাক করার মতো। দেশজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য সবুজ চারণভূমি আর পাহাড়ি প্রান্তরের কারণে সারা বিশ্বে এই দেশটির পরিচিতি এমেরাল্ড আইল বা পান্না দ্বীপ নামে। এমনকি স্থানীয়রা তাদের দেশকে নিয়ে গর্ব করে বলে থাকেন, এখানে সবুজের 40টি ভিন্ন শেড দেখা যায়, যা দুনিয়ার আর কোথাও একসাথে পাওয়া মুশকিল। ডলফিন বাংলার আজকের পর্বে চলুন জেনে নেই আটলান্টিকের এই সবুজ রত্ন আয়ারল্যান্ড সম্পর্কে। আয়ারল্যান্ডের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো, আর সেই ইতিহাস নানা উত্থান পতনে ভরপুর। মজার তথ্য হল, আয়ারল্যান্ডে এমন কিছু নিউলিথিক স্থাপনা রয়েছে, যেমন নিউ গ্রেঞ্জ, যেগুলো মিশরের পিরামিডের চেয়েও প্রাচীন বলে মনে করা হয়। কেল্টিক উপজাতিদের হাত ধরে এই ভূখণ্ডে আদি সংস্কৃতির গোড়াপত্তন হয়েছিল, যার প্রভাব আজও আইরিশ ভাষা, সঙ্গীত এবং জীবনযাত্রায় স্পষ্ট দেখা যায়। আয়ারল্যান্ডের মূল আইরিশ নাম এয়ার, যা এসেছে সেল্টিক দেবী এরিউয়ের নাম থেকে। 8ম শতাব্দীতে ভাইকিংরা এখানে পা রাখে এবং বর্তমান রাজধানী ডাবলিনের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে। এরপর দ্বাদশ শতাব্দীতে নরম্যানদের আক্রমণের মধ্য দিয়ে শুরু হয় ব্রিটিশদের দীর্ঘস্থায়ী আগ্রাসন, যা প্রায় 8 শতাব্দী ধরে চলতে থাকে। এই দীর্ঘ সময় আইরিশদের নিজস্ব ভাষা, ধর্ম আর জমির অধিকার বারবার সংকুচিত হয়েছে, যা আজও দেশটির জাতীয় চেতনায় এক গভীর দাগ রেখে গেছে। আয়ারল্যান্ডের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক অধ্যায় হল 1845 সালের মহাদুর্ভিক্ষ, যা দ্য গ্রেট ফেমিন নামে পরিচিত। আলুর ফলনে ভয়াবহ বিপর্যয়ের কারণে সৃষ্ট এই দুর্ভিক্ষে প্রায় 10 লাখ মানুষ না খেয়ে মারা যায়, আর আরও প্রায় 20 লাখ মানুষ জীবন বাঁচাতে দেশ ছেড়ে আমেরিকা সহ বিভিন্ন দেশে পাড়ি জমায়। এই একটি ঘটনায় আয়ারল্যান্ডের জনসংখ্যার গতিপথ চিরতরে বদলা দেয়। আর আজকের বিশাল আইরিশ প্রবাসী জনগোষ্ঠীর বীজও বপন হয়েছিল ঠিক এই সময়ে। দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম আর 1916 সালের বিখ্যাত ইস্টার রাইজিং বিদ্রোহের পর 1922 সালে আয়ারল্যান্ড ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তবে দ্বীপটির উত্তরের 6টি কাউন্টি গ্রেট ব্রিটেনের সাথেই থেকে যায়, যা আজ উত্তর আয়ারল্যান্ড নামে পরিচিত, আর বাকি অংশ স্বাধীন রিপাবলিক অফ আয়ারল্যান্ড হিসেবে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ায়। 1973 সালে আয়ারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করে, আর এই সিদ্ধান্তই পরবর্তীতে দেশটির অর্থনৈতিক উত্থানের পথ অনেকটা প্রশস্ত করে দেয়। আয়তনের দিক থেকে স্বাধীন আয়ারল্যান্ড ইউরোপের একটি মাঝারি সারির দেশ। এর মোট ভূখণ্ডের আয়তন প্রায় 70,273 বর্গ কিলোমিটার। আমাদের দর্শকদের কাছে এই আয়তনের ধারণা আরও পরিষ্কার হবে যদি আমরা বাংলাদেশের সাথে এটির তুলনা করি। বাংলাদেশের আয়তন যেখানে 1,47,570 বর্গ কিলোমিটার, সেখানে আয়ারল্যান্ড আমাদের দেশের অর্ধেকেরও কিছুটা ছোট। তবে আয়তনে ছোট হলেও এ দেশের প্রাকৃতিক বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে শান্ত লেক, রুক্ষ পাহাড়, উপকূলীয় খাড়া পাহাড় আর অন্তহীন সবুজ চারণভূমি। আয়ারল্যান্ডের আবহাওয়া অনেকটা সংযত ও আর্দ্র। শীতকালেও তাপমাত্রা খুব একটা নিচে নামে না, তবে সারা বছরই কম বেশি বৃষ্টি লেগে থাকে। এই বৃষ্টি মূলত দেশের মাটিকে এত সবুজ আর উর্বর রাখে, যার কারণে দুগ্ধজাত পশুপালন আর কৃষিকাজ এখানে বহু শতাব্দী ধরে টিকে আছে। আয়ারল্যান্ডের প্রশাসনিক কাঠামো অত্যন্ত গোছানো এবং সুপ্রাচীন প্রথায় বিভক্ত। পুরো দেশটিকে ঐতিহাসিকভাবে 4টি প্রদেশে এবং প্রধানত 26টি কাউন্টি বা জেলায় ভাগ করা হয়েছে। এর মধ্যে ডাবলিন, কর্ক, গালোয়ে আর লিমেরিক হল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরিচিত কাউন্টি। জনসংখ্যার দিক থেকে আয়ারল্যান্ড অত্যন্ত ছোট আর ছিমছাম একটি দেশ। 2026 সালের সর্বশেষ হিসাব অনুযায়ী এদেশের জনসংখ্যা প্রায় 54 লাখের কাছাকাছি। আমাদের ঢাকা শহরের মোট জনসংখ্যায় যেখানে 2.5 কোটির বেশি, সেখানে পুরো আয়ারল্যান্ড দেশের জনসংখ্যা ঢাকার একটি অংশের সমান বললেও ভুল হবে না। জনসংখ্যার ঘনত্ব কম হওয়ায় এখানে বিরাজ করে এক চমৎকার শান্ত, পরিচ্ছন্ন আর কোলাহলমুক্ত পরিবেশ। মজার বিষয় হল, সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসনের কারণে আয়ারল্যান্ডের জনসংখ্যা বেশ দ্রুত বাড়ছে, আর দেশের মোট বাসিন্দাদের একটা বড় অংশই এখন বিদেশে জন্ম নেওয়া মানুষ, যা এ দেশকে ইউরোপের অন্যতম বৈচিত্র্যময় সমাজে
পরিণত করছে। তবে জনসংখ্যার একটি বিশাল অংশ এখনও রাজধানী ডাবলিন এবং তার আশেপাশের এলাকায় কেন্দ্রীভূত, যে কারণে ডাবলিনকে বলা হয় দেশের প্রাণকেন্দ্র। আয়ারল্যান্ডের জনসংখ্যা কম হলেও সারা বিশ্বে তাদের প্রভাব সত্যি অবাক করার মতো। দেশের মূল ভূখণ্ডে মাত্র ৫৪ লাখ মানুষ বাস করলেও আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ সারা বিশ্বে প্রায় ৭ থেকে ৮ কোটি মানুষ নিজেদের আইরিশ বংশোদ্ভূত বলে পরিচয় দেন। অর্থাৎ নিজ দেশের জনসংখ্যার চেয়ে বহুগুণ বেশি আইরিশ বংশোদ্ভূত মানুষ দেশের বাইরে বাস করেন, যা সত্যি অভাবনীয় এক পরিসংখ্যান। আমেরিকান অনেক প্রভাবশালী প্রেসিডেন্টের শেকড় এই আয়ারল্যান্ডে। জন এফ কেনেডি থেকে শুরু করে জো বাইডেন পর্যন্ত এই তালিকা বেশ লম্বা। জাতিগতভাবে আইরিশরা অত্যন্ত বন্ধুসুলভ আর আড্ডাপ্রিয়। তাদের পাপ কালচার বা সামাজিক মিলনমেলার সংস্কৃতি বিশ্বজুড়ে সমাদৃত। সাহিত্য আর সঙ্গীতেও তাদের অবদান রীতিমতো ঈর্ষণীয়। জর্জ বার্নার্ড শ, ডব্লিউ.বি. ইয়ার্স, স্যামুয়েল বেকেট আর জেমস জয়েসের মতো বিখ্যাত সাহিত্যিকদের জন্ম এ ছোট্ট দ্বীপেই। আধুনিক সঙ্গীতেও আয়ারল্যান্ডের অবদান কম নয়। ইউটিউব ব্যান্ড থেকে শুরু করে অসংখ্য শিল্পী নিজেদের ঐতিহ্যবাহী লোকসঙ্গীতের সাথে আধুনিকতার মিশেল ঘটিয়ে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছেন। আয়ারল্যান্ডের নিজস্ব ভাষা আইরিশ বা গ্যালিক দেশের সাংবিধানিক প্রথম ভাষা হলেও দৈনন্দিন জীবনে ইংরেজির ব্যবহারই বেশি। তবে দেশের পশ্চিমাঞ্চলের কিছু অঞ্চলে, যেগুলোকে বলা হয় গেল টাকট, আজও মানুষ ঘরে বাইরে আইরিশ ভাষাতেই কথা বলেন, আর সরকার এই ভাষা টিকিয়ে রাখতে নানা উদ্যোগ নিয়ে চলেছে। খেলাধুলা জগতেও আয়ারল্যান্ডের নিজস্ব পরিচয় স্পষ্ট। হার্লিং আর গ্যালিক ফুটবলের মতো ঐতিহ্যবাহী খেলা এখানে ফুটবল বা রাগবির চেয়েও বেশি জনপ্রিয়। আর এই খেলাগুলো এখনও সম্পূর্ণ অপেশাদার পর্যায়ে খেলা হয়, যা বিশ্বের অন্য কোনো জনপ্রিয় খেলাধুলাই সচরাচর দেখা যায় না। আয়ারল্যান্ড নিয়ে আরেকটি মজার আর অবাক করা তথ্য হল, এদেশে প্রাকৃতিকভাবেই কোনো সাপের অস্তিত্ব নেই। প্রচলিত লোককথা অনুযায়ী আয়ারল্যান্ডের জাতীয় সাধু সেন্ট প্যাট্রিক তার অলৌকিক ক্ষমতায় দেশ থেকে সব সাপ তাড়িয়ে দিয়েছিলেন। তবে বিজ্ঞানীরা মনে করেন বরফ যুগের ভৌগোলিক কারণে এবং দ্বীপরাষ্ট্র হওয়ায় সেখানে কোনো সাপ পৌঁছাতে পারে না। প্রতি বছর ১৭ মার্চ সেন্ট প্যাট্রিক ডে উপলক্ষে শুধু আয়ারল্যান্ড নয়, সারা বিশ্বের বড় বড় শহরে সবুজ রঙে সেজে ওঠে রাজপথ, যা এই ছোট্ট দেশের সাংস্কৃতিক প্রভাবের এক জ্বলন্ত উদাহরণ। একটি উন্নত ইউরোপীয় রাষ্ট্র হিসেবে আয়ারল্যান্ডের অবকাঠামো ও যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত আধুনিক। রাজধানী ডাবলিনে রয়েছে ডাবলিন বাস, ডার্ট রেলওয়ে আর লুয়াস নামের চমৎকার ট্রাম নেটওয়ার্ক, যা শহরের নাগরিকদের দৈনন্দিন যাতায়াতকে সহজ করে দিয়েছে। দেশের বাইরে যাতায়াতের প্রধান প্রবেশদ্বার ডাবলিন আন্তর্জাতিক বিমানবন্দর। দর্শনীয় স্থান আর ঐতিহাসিক নিদর্শনের ক্ষেত্রে আয়ারল্যান্ডের জুড়ে মেলা ভার। আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত ক্লিপস অফ মোহার এখানকার অন্যতম প্রধান প্রাকৃতিক আকর্ষণ। প্রায় ৭০০ ফুট উঁচু এ খাড়া পাহাড়ের সৌন্দর্য দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভিড় জমান। এছাড়া ১৬ শতাব্দীতে প্রতিষ্ঠিত ঐতিহাসিক ট্রিনিটি কলেজ, ডাবলিন ক্যাসেল আর আয়ারল্যান্ডের আইকনিক বিয়ার ব্যান্ড গিনেসের জন্মস্থান গিনেস স্টোর হাউস পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা শত শত বছরের পুরনো দুর্গ, বিশেষ করে ব্লার্নি ক্যাসেল, আয়ারল্যান্ডের গৌরবময় অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ব্লার্নি ক্যাসেলের একটি বিশেষ পাথর চুম্বন করলে বাকপটুতা বৃদ্ধি পায় বলে লোকমুখে প্রচলিত আছে, যা পর্যটকদের একটি বড় আকর্ষণের কেন্দ্র। এসব ঐতিহাসিক স্থাপনার পাশাপাশি আইরিশ স্টু আর সোডা ব্রেডের মতো সাধারণ অথচ হৃদয়গ্রাহী খাবারও পর্যটকদের কাছে দেশটির সংস্কৃতির এক অন্যরকম স্বাদ এনে দেয়। অর্থনৈতিক দিক থেকে আয়ারল্যান্ডের উত্থান একটি সত্যিকারের রূপকথার মতো। একসময়ের দরিদ্র আর কৃষিনির্ভর আয়ারল্যান্ড গত কয়েক দশকে পরিণত হয়েছে ইউরোপের অন্যতম ধনী আর প্রযুক্তি নির্ভর রাষ্ট্রে। ৯০ দশকে তাদের অবিশ্বাস্য অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দেশটিকে দেওয়া হয়েছিল কেল্টিক টাইগার উপাধি। আয়ারল্যান্ডের বর্তমান অর্থনীতি অত্যন্ত শক্তিশালী, আর এর মাথাপিছু আয় বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর অন্যতম। এ অভাবনীয় সাফল্যের অন্যতম প্রধান কারণ তাদের কম কর্পোরেট ট্যাক্স রেট, যা সাধারণ ব্যবসায়িক মুনাফার উপর 12.৫%। তবে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক ন্যূনতম কর কাঠামোর আওতায় বড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য এ হার বাড়িয়ে 15% নির্ধারণ করা হয়েছে, যদিও ছোট আর মাঝারি ব্যবসাগুলোর জন্য সেই পুরনো 12.৫% হারই বহাল রয়েছে। এই আর্থিক সুবিধার কারণে গুগল, অ্যাপেল, মেটা, মাইক্রোসফট আর টিকটকের মতো বিশ্বের প্রায় সব শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ইউরোপীয় সদর দপ্তর স্থাপন করেছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। ডাবলিনের এই অঞ্চল আজ পরিচিত সিলিকন ডকস নামে, আর এটি কাজ করছে ইউরোপের অন্যতম প্রধান প্রযুক্তিগত কেন্দ্র হিসেবে।
এছাড়া ফার্মাসিউটিক্যালস বা ঔষধ শিল্প, বায়োটেকনোলজি আর দুগ্ধজাত কৃষিপণ্য রপ্তানিতেও আয়ারল্যান্ড বিশ্বমঞ্চে বিশাল এক শক্তি। ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের একমাত্র বড় ইংরেজিভাষী দেশ হিসেবে আয়ারল্যান্ডের গুরুত্ব ও অর্থনৈতিক সুবিধা আরও বহুগুণ বেড়ে গেছে। দেশটি ইউরোপের মতো একটি স্থিতিশীল মুদ্রা ব্যবহার করে, যা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়িয়ে দেয়। তবে এই দ্রুত অর্থনৈতিক উন্নতির একটি নেতিবাচক দিকও আছে, আর তা হল আকাশ ছোঁয়া বাসস্থানের দাম। বিশেষ করে ডাবলিন শহরে একটি সাধারণ বাড়ি বা অ্যাপার্টমেন্টের দাম ইউরোপের অনেক বড় শহরের তুলনায় বেশ চড়া, যা দেশটির তরুণ প্রজন্মের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রাচীন কেল্টিক সংস্কৃতি, মধ্যযুগীয় দুর্গ, চিরসবুজ বিস্তীর্ণ প্রান্তর আর অত্যাধুনিক প্রযুক্তির এক অবিশ্বাস্য সমন্বয় দেখা যায় আজকের আয়ারল্যান্ডে। অতীতকে সযত্নে বুকে আগলে রেখে আয়ারল্যান্ড আজ ভবিষ্যতের দিকে প্রবল আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছে, যা সত্যি বিশ্বের অনেক উন্নয়নশীল দেশের জন্য অনুকরণীয় এক দৃষ্টান্ত। এত ছোট একটি দ্বীপ কিভাবে ইতিহাসের এত বড় বড় আঘাত সামলে আজ বিশ্বের অন্যতম ধনী আর প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হল, সেই গল্পটাই আসলে আয়ারল্যান্ডকে এত আকর্ষণীয় করে তুলেছে। ইউরোপ এবং এশিয়ার ঠিক মিলনস্থলে অবস্থিত, কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈচিত্র্যময় একটি দেশ হল তুরস্ক। বাইজেন্টাইন ও অটোমান সাম্রাজ্যের প্রাচীন ইতিহাস, বসফরাস প্রণালীর সৌন্দর্য এবং এশিয়া ও ইউরোপীয় সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ এ দেশটিকে করেছে অনন্য। দুই মহাদেশের সেতুবন্ধনকারী এ শক্তিশালী ও ঐতিহাসিক রাষ্ট্র সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন আমাদের এই ভিডিওটি। ডলফিন বাংলা চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। এ ধরনের তথ্যবহুল, গোছানো আর শিক্ষণীয় ভিডিও নিয়মিত দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন ডলফিন বাংলা চ্যানেল।